ঠাস 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 পরপর 3টা থাপ্পড় মারার শব্দে কেঁপে উঠল পুরো ক্যাম্পাস। সাব্বির অবাক হয়ে মাথাটা তুলে তাকায় সামনের দিকে দাঁড়িয়ে থাকা নীলার দিকে। নীলার রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, ভিখারির বাচ্চা, তো সাহস কি করে হলো আমাকে লাভ লেটার দেওয়ার? লাভ লেটার? হ্যাঁ, লাভ লেটার। বল, কোন সাহসে আমাকে লাভ লেটার দিলে? আমাকে চিনিস তুই? জানিস আমার বাবা কি করে? দেখো নীলা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে কোনো লাভ লেটার দেইনি। তাহলে এটা কি? বল, তাহলে এটা কি? কথাটা বলে নীলা সাব্বিরের দিকে ছুঁড়ে মারে একটা খাম। সাব্বির দ্রুত খামটা হাতে নিয়ে দেখে খামের ওপরে সুন্দর করে লেখা প্রিয় নীলা। তবে এটা কারো হাতের লেখা নয়, কম্পিউটার দিয়ে প্রিন্ট করা। এটা তো তোমার নামে পাঠানো হয়েছে। হ্যাঁ, আর এটা পাঠিয়েছিস তুই। আমি তো সাহস থেকে অবাক হচ্ছি। তুই কি না আমাকে লাভ লেটার পাঠিয়েছিস? এই, সত্যি করে বলতো, তোর কলিজা এত বড় হলো কি করে? নীলা দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে এই লাভ লেটার পাঠাইনি। নীলা আবারও হুট করে ঠাস ঠাস করে সাব্বিরকে থাপ্পড় মেরে বলে, মিথ্যা বলবি না একদম, কুত্তার বাচ্চা, নয়তো তোকে আমি খুন করে ফেলবো। মনে রাখবি, আমার বাবা পুলিশের এসআই আর আমার চাচ্চু এই কলেজের অধ্যক্ষ। নীলা শুনবে তো আমার কথা? সাব্বির বাকিটা বলার আগে নীলা ঠোঁটে আঙ্গুলে ইশারা করে সাব্বিরকে বলে, চুপ, জাস্ট চুপ। মাথা গরম করাবি না আমার। তোকে আমি ইচ্ছে করলেই এক্ষুনি জেলের ভেতর ভাত খাওয়াবো বলে দিলাম। সাব্বির আর কিছু না বলে মাথাটা নিচু করে ফেলেন আর নীলা হনহন করে চলে যায় সেখান থেকে। নীলা চলে যেতেই সাব্বিরের বন্ধু আবির এসে বলে, কি রে, কি বলে গেল নীলা? তুই ওকে লাভ লেটার দিয়েছিস? মজা নিবি না একদম। আমি কেন ওকে লাভ লেটার দিতে যাব বল? আমি তো ওর দিকে কখনো সেইভাবে তাকাইনি। তাহলে তোকে এমনি মেরে গেল নাকি? হতেই পারে। এমন সময় সাব্বিরের বন্ধু শাকিলের গোয়েন্দা খ্যাত তৌফিক বলে ওঠেন, সাব্বির দোস্ত, আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। চুপ হালার পুত, তোর সব জায়গায় সব বিষয়ে রহস্যের গন্ধ। আর এদিকে দেখ, আমার গাল জ্বলাই করছে। কত জোরেই না থাপ্পড়গুলো মেরে গেল। তুইও বসিয়ে দিতিস তুই একটা। চুপ কর তো তুই। একটা মেয়ের গায়ে হাত তুলবো আমি? ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। ইয়েস আছে রে সালা, তুলতে পারিস না দেখি তো তোকে মেরে গেল। যা খোকা, বাইরে মন দে, তোর ওই বইয়ের মুখ দেখে রাখাই মানায়। অপমান করবি না একদম, মন খারাপ হয়ে গেল। সকাল সকাল চল, এক্ষুনি বিচার দিব আমি অধ্যক্ষ স্যারের কাছে। এই বন্ধু, এটা ভুলেও করিস না, তাহলে কিন্তু আমাদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে। বেশি সময় লাগবে না। ভুলে যাস না, তোদের বন্ধু এই কলেজের টপ স্টুডেন্ট। চল এক্ষুনি স্যারের কাছে বিচার দিব। অগত্য না চাওয়া সত্ত্বে সাব্বিরের পেছন পেছন চলতে শুরু করে আবির, তৌফিক আর রাজীব। অধ্যক্ষ স্যারের রুমের সামনে আসতেই চমকে ওঠে সাব্বির, কারণ রুমের সামনে মিম আর তার বান্ধবীরা দাঁড়িয়ে। সাব্বির দেখেও না দেখার ভান করে ওদের পাশ কাটিয়ে যেতে নিবে, অমনি নীলা সাব্বিরের বাম হাত চেপে ধরে। চোখে চোখ না রেখেই বলে ওঠে, ওই, তোর সাহস দেখে খুব বেশি হয়ে গেছে। সাহেবের কি দেখলে মিস? তবে একটু পর দেখবে বিনা কারণে আমাকে তুমি থাপ্পড় মারছ। বেশি বাড়াবাড়ি করিস না খোকা, তবে কিন্তু তোকে আরো মারবো আমি। বললেই হলো? আমার গাল কি সরকারি মাল নাকি যে তুমি মারতে চাইবে আর আমি মারতে দিব? বেশি বক বক করিস না, আগে বল অধ্যক্ষ স্যারের রুমের সামনে কেন এসেছিস? সাব্বির কিছু বলতে যাবে তার আগেই তৌফিক বলে ওঠে, কেন মানে? তুমি আমার বন্ধুকে পুরো ক্যাম্পাসের সামনে মেরেছ। জানো ওর কতটা সম্মানহানি হয়েছে? তার উপরে ও কলেজের টপ বয়, তুমি তার সম্মানহানি করতে পারো না। তৌফিকের কথা শুনে নীলা কিছু বলতে যাবে তার আগে মিম বলে ওঠে, জানো তোমার কি গাল খুব চুলকাচ্ছে? কেন কেন শোনা, তুমি গাল চুলকিয়ে দেবে বুঝি? চুপ, একটা কথাও বলবে না। তোমাকে নীলার মতো আমিও আদর করব। চুমু দিয়ে আদর করবে বুঝি? না সোনা, গলা টিপে আদর করব। এমি, তুই যা তো তোর গোয়েন্দা বফকে নিয়ে আমার সামনে থেকে। তোদের এসব লুতু পুতু দেখতে ভালো লাগে না আমার।
এই তৌফিকের বাচ্চা, তাহলে তোর গার্লফ্রেন্ড ওই বড়লোক আর পাওয়ারফুল মেয়ের গার্লফ্রেন্ড মিম? তৌফিক আমতা আমতা করে বলে, না মানে বন্ধু হয়ে কিস। থাক, তোকে আর বলতে হবে না কিছু, সব বুঝে গেছি আমি, সালাত লুচ্চা। এই এই সাব্বির ভাই, আমার বাচ্চা সোনা ময়নাকে লুচু বলবে না, ও খুব ভালো। আসো তো সোনা, আমরা ওই দিকে যাই, একটু প্রেম করি, এরা বরং ঝগড়া করুক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো শোনা। তৌফিক আর মিম চলে যেতেই সাব্বির আবির আর রাজীবের দিকে তাকায়। সাব্বিরকে তাকাতে দেখেই রাজীব বলে, বন্ধু আমি যাই, তোদের ঝামেলা তোরাই মিটিয়ে নে না প্লিজ। সাব্বির বেশ রেগে যায়। চোখগুলো লাল করে নীলার দিকে তাকাতেই নীলা বলে ওঠে, ওই চোখ গরম করে কার দিকে তাকিয়ে আছিস? হ্যাঁ, তোকে কিন্তু আমি। নীলার কিছু বলতে পারে না, তার আগেই সাব্বির টুক করে নীলার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে চকাম চকাম করে কিস করতে থাকে। পাক্কা 5 মিনিট করার পর সাব্বির নীলার ঠোঁট ছেড়ে দিয়ে বিজয়ে হাসি দিতেই বলে, আজ থাপ্পড়ের শোধ এই মিষ্টি ঠোঁটগুলো খেয়েই নিলাম, এরপর মারলে বলে দিলাম অধ্যক্ষ স্যারের কাছে বিচার দিবই দিব। নীলা কয়েক মিনিট নিশ্চুপ থেকে খেকিয়ে ওঠে, ভিখারির বাচ্চা, তুই আমাকে কিস করলি? আহ, আসতে বলো, মুখ থেকে গন্ধ আসছে তো। বলি কি আজ সকালে দাঁত মাজেনি? ওয়াক্থু, আমার তো বমি আসছে। নীলা রাগে লজ্জায় হনহন করে সেখান থেকে চলে যেতেই সাব্বির জোরে হেসে ওঠে। সাব্বিরে এমন জোরে হাসির শব্দ পেয়ে রুম থেকে বের হয়ে আসে অধ্যক্ষ নাফিস ইকবাল। অধ্যক্ষ স্যারকে বের হতে দেখেই চম্পট মারে রাজীব আর আবির। এমন সময় সাব্বির হাসি থামিয়ে সামনে তাকাতেই চমকে ওঠে আর আমতা আমতা করে বলে, স্যার আপনি? হ্যাঁ আমি। তা এমন করে হাসছিলে কেন? মনে হচ্ছিল পাগল হয়ে গিয়েছো। না মানে স্যার। কিসের না মানে করছো শুনি? চুপচাপ ক্লাসে যাও, আর এই একটু পরেই ক্লাস শুরু হবে, সামনে এক্সাম, প্রিপারেশন নাও। তোমার মতন ফার্স্ট বয়দের এমন পাগলের মতন হাসি মানায় না। জি স্যার। জি না করে যাও, জুতো সামনে থেকে। সাব্বিরের মুখটা গোমরা করে ক্লাসে আসতে দেখতে পায় তৌফিক আর মিম একই সাথে বসে আছে, খোঁচাখুচি করছে। কিছুটা রাগ হয়ে সাব্বিরে মনে মনে ওদের গালি দিতে দিতে সামনের বেঞ্চে বসতেই নীলা চিৎকার করে ওঠে, ওই ওই তুই আমার সাথে বসছিস কেন? হ্যাঁ, তোকে কিন্তু আজ আমি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। সরি, আসলে আর কোথাও সিট নেই, পেছনে তাকিয়ে দেখো না তোমার বান্ধবী মিম কোথায় গিয়ে বসেছে। চুপ, ওর কথা বলবি না একদম, পাক্কা শাকচুন্নি। তোর বন্ধু কী যা করেছে বান্ধবীটার ওপর কে জানে, সারাদিন ওরে নিয়েই পড়ে থাকে। যাই হোক স্যার, আবে ক্লাসে মন দাও। তোরে বলতে বলেছি আমি? সকালের কথা মনে নেই নাকি আরও কয়েকটা দিলে মনে থাকবে? আরে আবার মারলে আমি আবারও তোমার ঠোঁটের স্বাদ নেব বলে দিলাম। নীলা সাব্বিরের কথা শুনে চুপ হয়ে যায় আর সাব্বির মুচকি আসে। ক্লাসের স্যার আসতেই সাব্বিরা দাঁড়িয়ে যায়। এমন সময় বায়োলজি ক্লাস। সাব্বির বইয়ে চোখ রাখতেই যাবে অমনি স্যার বলে ওঠে, আরে আজকে দেখি ফার্স্ট বয় আর সেকেন্ড গার্ল একসাথে বসেছে, ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই স্যার, জায়গা পাইনি তাই বসেছি। তা বুঝলাম, কিন্তু শুনলাম তোমরা নাকি সকালে ঝগড়া করেছো একে অপরের সাথে। ঝগড়া আমি করিনি স্যার, ওই মেয়ে বিনা কারণে আমাকে এসে মেরেছে, পুরো ক্যাম্পাসের সামনে আমাকে লাঞ্ছিত করেছে। ওকে বাদ দাও, এইসব নিয়ে আর ভেবো না। তুমি বলো এখন তোমার প্রিপারেশন কেমন? এবারে কিন্তু আমার সাবজেক্টে ফার্স্ট হতে হবে। বারবার একই কথা বলেন কেন স্যার? ফার্স্ট হতে হবে। আমরা কি পড়াশোনা করি না? আরে না মামুনি, আসলে ও ফার্স্ট বয় তো, তাই বলছিলাম আর কি। যাই হোক, তুমিও চেষ্টা করবে। আচ্ছা স্যার, ধরুন আমি বা ফার্স্ট হলাম, তবে কি আপনি আমাদের কোনো ট্রিট দিবেন? যদি হতে পারো তবে আমি বলছি তোমাদের শিক্ষা সফরের জন্য কক্সবাজার সাজেস্ট করব অধ্যক্ষ স্যারের কাছে। ওকে ডান স্যার। অল দ্য বেস্ট। একে একে সবগুলো ক্লাস শেষ করে সাব্বির ক্লাস থেকে বের হতেই দরজার ওপারে দাঁড়িয়ে থাকা নীলার মুখ থেকে শুনতে পায়, ওই মিম কুত্তি, তোর কথা মতো ভিখারির বাচ্চাটাকে তো মেরে নিজেই ফেসে গেলাম। মানে ফেসে গেলি বলতে?
আরে ওর তো দেখে এখন খুব সাহস হয়ে গিয়েছে। তোরা চলে যাওয়ার পর হঠাৎ আমাকে কিস করে বসেছিল। কি সাব্বির ভাই এমন কিছু করেছে তোর সাথে? আমার তো বিশ্বাস হয় না। সত্যি বলছি, এই সাব্বিরের বাচ্চাকে আমি কী যে করব, ওর জন্য আমি চাচুর কাছে সব সময় বকা খাই কেন আমি ফার্স্ট হতে পারি না। আচ্ছা, আজ সকালে সাব্বিরকে কেন মারলি বুঝলাম না। চিঠি তো তুই নিজে বানিয়েছিলি কম্পিউটারের দোকান থেকে। নীলার আগে গজগজ করতে করতে বলে, গতরাতে চাচু আমায় ফার্স্ট হতে বলেছিল, আরও অনেক বকা দিয়েছে, তাই তো সব রাগ ওই কুত্তার ওপর ঝেড়েছি। হি হি, বেশি করেছিস। তবে একটা তোকে বটি দিতে পারি। না না, তোর আর কোনো বুদ্ধি আমার লাগবে না। তুই ওই তৌফিকের গার্লফ্রেন্ডের মুখ ফসকে ওকে সব বললে কাহিনী ভিন্ন হবে, দরকার নেই ওসবের। সাব্বির নীলার কথাগুলো শুনে মাথাটা নিচু করে হাসে, আর অন্য পাশ দিয়ে চলে যেতে নিয়েও কী ভেবে সে যা নীলার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর কোনো কথা না বলে ঠাস 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 করে নীলাকে কষে থাপ্পড় মেরে বলে, বিনা কারণে কাউকে মারলে কেমন লাগে দেখেন তো। নীলা থাপ্পড়গুলো খেয়ে কতক্ষণ হাঁ করে সাব্বিরের দিকে তাকিয়ে থেকে হুট করে রাগে গর্জে উঠে বলে, বিনা কারণে কাউকে মারলে কেমন লাগে দেখলে তো। সাব্বির আবারও ঠাস করে নীলাকে থাপ্পড় মেরে কড়া গলায় বলে, আওয়াজ নিচু করো আর সাবধানে কথা বলবে, কুত্তার বাচ্চা আমি নই। আর শোনো, আমাকে পারলে মেধা দিয়ে ফার্স্ট হয়ে হারিয়ে দেখাও, কোনো কাপুরুষের মতো পেছন থেকে ছুরি মেরে নয়। আর মিম, তোমাকে বলি, বন্ধুর জিএফ বলে আজ তোমাকে কিচ্ছু বললাম না। আমি জানি তুমি নীলাকে বুদ্ধি দিয়েছিলে চিঠির ব্যাপারে। সরি সাব্বির ভাই। আমি জানি আমি গরিব, তবে জানো তো আমার মেধা আছে। আজ আসছি। কথাটা বলে সাব্বির হনহন করে চলে আসে সেখান থেকে। সাব্বিরকে চলে যেতে দেখে মিম থরথর করে কাঁপতে কাঁপতে নীলাকে বলে, দোষ এটা কি আগের সাব্বির, যাকে তুই 1000 থাপ্পড় মারলেও কিছু বলতো না? নীলা চুপচাপ গালে কতক্ষণ হাত বুলিয়ে বলে, ভিখারির বাচ্চা, আজ তোকে কে বাঁচাবে? আমাকে মারা তাই না? দাঁড়া, তোর অবস্থা আমি খারাপ করব। বিকেল 4টায় সাব্বির ক্যাম্পাস থেকে বাড়ির উদ্দেশ্যে যেতে নেবে অমনি তৌফিক এসে সাব্বিরের সামনে দাঁড়িয়ে বলে, দোস্ত, তুই নীলাকে থাপ্পড় মেরেছিস? হ্যাঁ, সকালে আমাকে মেরেছিল, মনে নেই? আমি তার শোধ নিয়েছি। তুই পালা দোস্ত, পুরো ক্যাম্পাস রটে গেছে তুই নীলাকে মেরেছিস। এখন নীলার বাবা এসআই হারুন রশিদ জানলে তোকে কি করবে আল্লাহ ভালো জানে। বিনা কারণে আমি কিছু করলে ছেড়ে দেব না। চল, আসছি আমি। সাব্বির কিছু না বলে তৌফিককে পাশ কাটিয়ে চলে আসে বাসায়। দরজায় কলিং বেল বাজাতেই রেহানা খান সাব্বিরের আম্মু দরজা খুলে দিতেই সাব্বির বলে ওঠে, আম্মু, আমি এসে গেছি। আয় ভেতরে। এত দেরি হলো কেন বাবা? এমনি দেরি হলো? তা বাবা হোটেল থেকে ফিরে আসেনি? এসেছিস মানে অনেক আগেই এসেছি। আয় বাবা, খেতে বস, তোর জন্য এত সময় অপেক্ষা করছিলাম। সাব্বির খেতে বসে। এমন সময় দরজা কেউ নক করায় রেহানা খান দরজা খুলতে হুড়মুড় করে একদল পুলিশ বাসার ভেতরে ঢুকে সাব্বিরকে ধরে ফেলে। হাতে হ্যান্ডকাপ লাগাতে লাগাতে বলে, সালা, এসআই এর মেয়েকে তুমি নিপ্রিজিং করো। চলো, আজ তোমার এমন অবস্থা করব। সাব্বির কিছু বলতে যাবে তার আগে আক্তার সাহেব বলে ওঠেন, আরে আরে, আমার ছেলেকে নিয়ে যাচ্ছেন কেন? ও কি করেছে? এসআই এর মেয়েকে মেরেছে, সাথে গিফটিজিং তো আছে। বেশি কথা বলার ইচ্ছে নেই, থানায় এসে সব জেনে নেবেন। এই নিয়ে চল। সাব্বিরকে টেনে হেঁচড়ে নিয়ে যায় পুলিশ। সাব্বিরের বাবা মা কি করবে ভেবে পায় না। তারা দ্রুত সাব্বিরের বন্ধু তৌফিককে ফোন দেয়। হ্যালো বাবা, তৌফিক, আমি সাব্বিরের বাবা বলছি। জি জি আঙ্কেল বলুন। সাব্বিরকে পুলিশ কি কারণে তুলে নিয়ে গেল জানো? সাব্বিরকে পুলিশ নিয়ে গেছে? কখন আঙ্কেল, কখন? একটু আগেই বাবা বললো না কি করেছে সাব্বির? তৌফিক সবকিছু খুলে বলতেই আক্তার সাহেব রেগে যান ভীষণ। দ্রুত রিস্কা নিয়ে থানায় আস্তে আস্তে একটু দেরি করে ফেলেন।
বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করায় সাব্বিরের বাবা পুলিশকে ধমকাচ্ছে। এমন সময় পেছন থেকে এসআই হারুন রাশিদ বলে ওঠে, ইফটিজিংয়ের কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট লাগে না জানাব। আপনার ছেলে যে ইফটিজিংয়ের একটা মেয়েকে মেরেছে তা পুরো কলেজ দেখেছে। আক্তার সাহেব ঘাড় ঘুরিয়ে হারুন রাশিদকে দেখে মুচকে এসে বলে, তাহলে আপনি ভিকটিমের বাবা? তা জনাব, আপনি আইনের পোশাক পরে বেআইনি কাজ করেছেন? সত্য ঘটনা কি জানেন, নাকি মেয়ের কথাতেই সব করছেন? সাবধানে কথা বলুন জানাব, নয়তো আমাকে জেলে নেবেন। আপনি শুনুন তবে সত্য ঘটনা। নীলার করা কাজগুলো রাহুল রাশিদকে বলতেই তিনি চুপ হয়ে যান। কি বলবে ভেবে পায় না। আক্তার সাহেব আবার বলে, আমি এখন আমার ছেলের হয়ে পুরুষ ইফটিজিংয়ের মামলা করব আপনার মেয়ের নামে। দ্রুত ডায়েরি করুন। হারুন রাশিদ কিছুটা নরম হয় আর বলেন, বাচ্চা মেয়ে আক্তার সাহেব, বাদ দিন এই হাবিলদার, ছেলেটাকে ছেড়ে দাও। ছেলেকে ছেড়ে দেওয়ায় সাব্বিরের বাবা কিছুটা শান্ত হন। শীতল চোখে ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে চমকে ওঠেন। এতটুকু সময়ের মাঝে সাব্বিরকে ভীষণ মেরেছে পুলিশ। আক্তার সাহেব নীরব এবং শান্ত হয়ে চুপ থাকে কিছুক্ষণ। তারপর হারুন রশিদের চোখে চোখ রেখে বলেন, আমার ছেলেকে মারার প্রতিটা আঘাত আপনাকে দিব। আমি এসআই সাহেবের শুধু অপেক্ষা করবেন। সাব্বিরকে ধরে থানা থেকে বের করতেই আক্তার সাহেব দেখতে পান একটা মেয়ে সাব্বিরের দিকে কটমট করে তাকাতে তাকাতে এগিয়ে আসে। সাব্বির মেয়েটার দিকে মুচকি হেসে বলে, নীলা, বাবার পাওয়ারের অপব্যবহার করলে, আমার বাবার চোখের পানি তুমি বের করলে, সমস্যা নেই, তোমাকে এর প্রতিদান দিতেই হবে। বাবা চুপ করো, না হলে ম্যাম সাহেব তোকে আবার হাজতে ঢোকাবে। সারা রাত সাব্বির ব্যথায় এপাশ ওপাশ করে। সাব্বির কাতরানো দেখে ভয় পেয়ে যায় ওর মা বাবা। ডাক্তার তেল গরম করে মালিশের সাথে ওষুধ খাইয়ে দিয়ে বসে আছেন ছেলের পাশে চুপচাপ। দেখতে দেখতে 10 দিন কেটে যায়। সাব্বির কলেজে যায়। কলেজে ক্যাম্পাসে একপাশে মনমরা হয়ে বসে আছে আবির, রাজীব আর তৌফিক। কারো মুখে হাসি নেই, যেটা দেখে মিম ওদের সামনে গিয়ে বলে, ও সোনা, তোমার মুখের হাসি নেই কেন? আর আমার কল রিসিভ করো না কেন? মন ভালো নেই মিম, আমি ভাবতেই পারিনি তোমার বান্ধবী এমন কিছু করবে। মিম কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে নীলা বলে ওঠে, বেশ করেছি, আমাকে কি স্যার থাপ্পড় মারা, তাই না? এখন বুঝুক আমি কি জিনিস। তুমি যাও তো নীলা, তোমার মতো মেয়েকে দেখতে ইচ্ছে করে না। আর তোমার বাবা সাব্বিরকে পশুর মতো মেরেছে জানো। সাব্বিরের মাথা থেকে পা পর্যন্ত আঘাত, অসংখ্য চিহ্ন। বিশ্বাস না হলে দেখে এসো একবার। নীলা কিছু বলতে গিয়েও থেমে যায়। কি বা বলবে, চুপচাপ সেখান থেকে চলে যায়। মনে মনে নীলা যে সাব্বিরকে মিস করছে না তাও নয়, ভীষণ মিস করছে সাব্বিরকে, বিশেষ করে ক্লাসের প্রতিদ্বন্দ্বিতায়। 20 দিন পর সাব্বির কলেজে আসতে দৌড়ে আসে তৌফিক, আর এসেই সাব্বিরকে জড়িয়ে ধরে আর বলে, ওই হই, আমার বন্ধু দেখি কলেজে এসেছে রে। সাব্বির মুচকিয়ে এসে বলেন, এসেছি, তবে এখানে আর থাকবো না রে, চলে যাব অনেক দূর কোথাও। তৌফিকের মুখে বিজয়ের হাসিটা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়। কাপা কাপা কণ্ঠে বলে, মানে? আসলে ভেবে দেখলাম এখানে থাকাটা আমার ঠিক নয়। শুধু শুধু একটা ঝামেলার মধ্যে থাকা, বা আমার রাখবে না এই কলেজে আমায়, তাই ট্রান্সফার সার্টিফিকেট নিতে এসেছি আমি। কি বলছিস তুই এইসব? চল যাই তবে। সাব্বির হাঁটতে শুরু করে, পেছন পেছন তৌফিকও। অধ্যক্ষ স্যারের কেবিনে দৌড়ে আসে তৌফিক। সামনেই অধ্যক্ষ স্যার নাফিস ইকবাল চোখ থেকে চশমা খুলে সাব্বিরের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলেন, সাব্বির দেখো, আমার ছেলে মেয়ে নেই, তোমাকেই ছেলে মেয়ে ভাবি। আর এই ভাবনা থেকেই বলছি বাবা, তুমি এখন ট্রান্সফার নিও না, এইচএসসিটা দিয়ে তারপর সিদ্ধান্ত নাও। আসলে স্যার, কোনো আসল নকল বুঝি না, আমার কথাই ফাইনাল। আর শোনো, নীলা ওর বাবার ক্ষমতার অপব্যবহার করে তোমাকে জেলে দিয়েছিল, যেটা আমি শুনেছি। এরপর এমন ঘটনা আর হবে না, আমি তোমাকে বলছি। তুমি আমাদের কলেজের সম্পদ, প্লিজ যেও না। ভেবে বলবো স্যার, আজ আসছি আমি। কথাটা বলে সাব্বির অধ্যক্ষর রুম থেকে বের হতে একটা মেয়ে সামনে পড়ে। হ্যাঁ, মেয়েটা নীলা। সাব্বির নীলার দিকে এক পলক তাকিয়ে হনহন করে চলে যায় ক্লাসে।
নীলা অবাক চোখে সাব্বিরের দিকে তাকিয়ে তৌফিককে বলে, এই তোর এই হাবলাওয়ালা বন্ধুর কি হয়েছে বলতো? আগে কত মারলাম, কিছু বলেনি, আর সেই ঘটনাকেও এত বড় করে ফেলছে। সূর্যের লিমিট থাকে নীলা। যাই হোক, তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই। তাছাড়া তুমিতে খুশিও চলে গেছে। তুমি কি ফার্স্ট গার্ল হবে? চুপ, আমি অমন না যে ফাঁকা মাঠে গোল দেব। আমি তোর বন্ধুর সাথে কথা বলবো। কথাটা বলে নীলা এক দৌড়ে ক্লাসে চলে আসে আর দেখে সাব্বির একদম কোনায় বেঞ্চে বসে আছে। নীলা কি ভেবে মুচকি এসে সোজা সাব্বিরের পাশে গিয়ে বসে। তারপর, এই যে অ্যাংরি মিস্টার, এভাবে মুখ গোমড়া করে আছো কেন? কাকে বলেছেন? ওই, একদম ন্যাকামি করবি না। এখানে তুই ছাড়া আর কেউ আছে নাকি শুনি? মন ভালো নেই, তাই এভাবে বসে আছে। সামান্য একটা বিষয় নিয়ে তুই বেশি বাড়াবাড়ি করছিস নাকি? না, আপনি যেটাকে সামান্য বলছেন সেটার জন্য অনেক কিছুই ঘটে গিয়েছে। আমি আমার বাবাকে কাঁদতে দেখেছি। তারা আমার জন্য রাত জেগে আমার যন্ত্রণায় ছটফট করেছে। আমি চাই না আর এমন কিছু হোক। তাই কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছিস? আমি মোটেও কাপুরুষ নই। সেটা হলে তুমি আমাকে টপকাতে পারে না বলেই বাবা চাচার কাছে বকা খেয়ে আমাকে বিনা কারণে মারার ফোন দিয়ে এঁটে মেরেছিলে। বাদ দে না ওসব। একটা কথা বলবো তোকে। এতক্ষণ তবে কি বললেন? উফ, চুপ কর তো তুই, আমাকে বলতে দে। বলুন। আমি আর তুই প্লিজ বন্ধু হয়ে যাই না। আবার কি বাবার হাতে মাইর খাওয়ার প্ল্যান করছেন? না বুদ্ধু, ওসব ভুলে যা না প্লিজ। আমাকে তোর বন্ধু বানিয়ে নে না প্লিজ। সাব্বির আর চোখে নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ভেবে বলি। বন্ধু হতে আবার ভাবতে হয়? হয়, আমার ভাবতে হয়। রাজি থাকলে বলুন, ভাবতে পারি। ওকে ডান, আগামীকাল জানাবি। এখন ক্লাস কর, আর 10 দিন বাকি পরীক্ষার, ভুলে যাস না। সাব্বির কি মনে করে হাসে। নীলা আর চোখে সেই হাসি দেখে আর নিজের অজান্তেই মুগ্ধ হয়ে বলে, একটা ছেলের হাসি এত সুন্দর হয়, তোকে না দেখলে বুঝতামই না রে। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। সাব্বির ওর বাবা মাকে বলে রুম থেকে বের হতেই দেখতে পায় নীলা দাঁড়িয়ে আছে। সাব্বির এসে নীলার সামনে সামনে যেতেই নীলা বলে ওঠে, তুই কিন্তু আমাকে দিনের পর দিন ঘোরাচ্ছিস সামান্য একটা বন্ধু হওয়ার জন্য। তোমার কাছে যেটা সামান্য একটা বন্ধুত্ব, আমার কাছে সেটা অন্যরকম একটা সম্পর্ক, বুঝলে? তাই বলে এতদিন? জানিস আমি এখন রাতে ঘুমাতে পারি না তোর বন্ধুত্বের চিন্তায়। প্লিজ বলে দে না। হ্যাঁ, অপেক্ষা করো, সঠিক সময় আমি নিজেই হব। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। দেখ, তোর সাথে এত কথা বলতে পারবো না। যদি পরীক্ষায় যেতে চাস তবে চল, না হলে থাক, আমি গেলাম। সাব্বির কথাটা বলে হাঁটতে নিবে অমনি নীলা খপ করে সাব্বিরের হাত চেপে ধরে আর বলে, ওই দাঁড়া, হেঁটে কই যাচ্ছিস? এদিকে আয়, গাড়ি এনেছি তো আমি। না, তোর সাথে যাব না। তুই বেশি বকবক করিস। গাড়িতে উঠে আবার বকবক করবি তুই। তার চেয়ে ভালো আমি একাই যাই হেঁটে, অন্তত কিছু পড়া মনে থাকবে। আরে না, বকবক করবো না, প্রমিস। এবার আয় তো গাড়িতে। আমি একা একা কি করব গাড়িতে বসে? সাব্বির বাধ্য হয়ে গাড়িতে উঠে বসে। পুরো রাস্তায় সাব্বির একটাও কথা বলেনি নীলাও নিজেও। পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর মাত্রই মিম আর তৌফিক এগিয়ে আসে। সাব্বির ওদের সাথে একসাথে দেখে বলে, কি রে, তোরা সবসময় একসাথে ঘোরাঘুরি করিস কেন বলতো? একটু আলাদা থাকতে পারিস না? তোর কি? আমি আমার জানুর সাথে আঠার মতো লেগে থাকবো, বুঝেছিস? জানো, তোমার পেছনে আমার সিট পড়েছে, জানো তো? হ্যাঁ জানো। তাহলে মনে করো তোমার খাতা আমি ফটোকপি করব। তুমি কিছু বলতে পারবে নাকি? ছি ছি, তুমি আমার জানো। আমার মনকেও ফটোকপি করলে সমস্যা নেই। এই সাব্বির, চল চল দ্রুত। এদের বকবক শুনলে সব ভুলে যাবো রে। এই দুটো বিরাট হারামি। সাব্বির আর কোনো কথা বলে না, সিট খুঁজে বসে পড়ে। সাব্বির সামনে আসে, নীলা পেছনে। সাব্বিরকে সামনে পেয়ে নীলা রাজ্য জয় করার মতন হাসছে। নীলাকে এভাবে খিলখিল করে হাসতে দেখে সাব্বির বলে, ওই, তুই এভাবে 32টা দাঁত বের করে আসছিস কেন? মনে হচ্ছে চাঁদের হাত পেয়ে গেছিস। ওই, ও তুই বুঝবি না খোকা।
তোর সব কপি করব আমি। ওসব ভুলে যাও মেয়ে, পরীক্ষায় নিজের যোগ্যতায় পাশ করো, আনন্দ পাবে। আর আমি তোমাকে একটা হরফ নিজের ইচ্ছায়ও দেখাবো না। সেটা তোর বিষয়, আমি যেভাবেই হোক দেখব। পরীক্ষা শুরু হয়। নীলা ওর মতন লিখতে ব্যস্ত হয়ে পড়ে। সাব্বিরের কোনো দিকে খেয়াল নেই, নিজের মতন করে লিখে চলছে। 3 ঘন্টা পর নীলা আর সাব্বির খাতা জমা দিয়ে কেন্দ্র থেকে বের হতেই দেখতে পায় হারুন রশিদ নীলার বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে নীলা এক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সাব্বির চোখ নামিয়ে পাশ দিয়ে চলে যেতে নেবেই অমন সময় হারুন রশিদ সাহেব এর একটা হাত চেপে ধরে। সাব্বির চমকে দাঁড়ায়। এ কি সাব্বির, চলে যাচ্ছ যে? না মানে, আগের কথা ভুলে যাও বাবা। আসলে সেদিন আমার প্রচণ্ড রাগ হয়েছিল। এটা ভেবে আমার মা মরা মেয়েকে কেউ মেরেছে, এটা আমি ভাবতেই পারিনি। আসলে ছোটোবেলা থেকে ওকে কখনো কাঁদতে দেখিনি। তবে সেই দিনে ও যখন কেঁদে কেঁদে তোমার নাম বলেছিল, তখন আর আমি সামলাতে পারিনি। না না, ভুল আমারও ছিল। ওসব বাদ দাও, বলো পরীক্ষা কেমন হয়েছে? জি ভালো হয়েছে খুব। তোমার বাবাকে বলবে আমাকে যেন মাফ করে দেন। দরকার হলে আমি পা ধরে মাফ চাইব। আমি কখনো চাইনি তিনি আমার ওপর রেগে থাকুক। জি আচ্ছা, বলবো নি। ও বাবা, ওর সাথেই কথা বলবে শুধু? হিংসুটে, আমাকে একটুও দেখায়নি। নীলার বাবা হারুন রশিদ চলে যায়। সাব্বির আশেপাশে তৌফিককে খুঁজেও ওকে না পেয়ে হতাশা হয়ে বলে, দেখলি নীলা, এই লুচ্চু তৌফিক জিএফ পেয়ে আমাকে বলেই গেল। বেশ করেছে, এতে কি হয়েছে শুনি? তোর মানেই বলিসনি কেন আমায়? এমনি ইচ্ছা হয়নি। বন্ধু হবি আমার? করুণা করছিস? না, ভালোবেসে বলছি, বন্ধু হবি আমার? হব। তাহলে হাতটা ধর, তারপর চল, পাড়ি দিয়ে অনেক লম্বা পথ। সবগুলো পরীক্ষা শেষ, আজ রেজাল্ট দিবে, তাই সবাই অপেক্ষা করছে। 12টা 1 বাজার। সাব্বির বারবার হাতের নখ কামড়াচ্ছে দেখে নীলা কিছুটা বিরক্তি নিয়ে পরপর কয়েকটা মিষ্টি সাব্বিরের মুখে তুলে দিয়ে বলে, মিষ্টি খা, আর একদম নখ খাবি না। 12টা 1 বাজলেই স্যার চিৎকার করে দৌড়ে আস্তে আস্তে বলতে থাকে, সাব্বির সাব্বির সাব্বির, তুমি করে দেখিয়েছ। বাংলাদেশের টপ রেজাল্ট আমাদের সাব্বিরের। সাব্বির স্যারের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। আর নীলা বন্ধু সাফল্য খুশিতে সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জানতাম তুই পারবি, অভিনন্দন রে অভিনন্দন। রাত 9টায় ডাইনিং টেবিলে বসে আছে আক্তার সাহেব, সাব্বির আর তার পাশে নীলা। রাহেনা খানম পরম আদরে নীলাকে খাইয়ে দিতে দিতে বলে, সাব্বির, মাকে কলে রোজ আনতে পারিস না? ইস, আজ আমার মেয়ে নেই বলে। ছেলে তো আছে পাগলে। যাই হোক, সাব্বির এখন কি করবে? ভেবেছি বাবা দেশের বাইরে চলে যাব। তুমি তো বলেছিলে তোমার কাছে আগের বাড়ি আর হোটেল বিক্রি করা 60 লক্ষ টাকা আছে। ঠিক আছে, তোমার ইচ্ছে। সাব্বিরের কথা শুনে ওর বাবা মা কিছু না বলেই নীলা কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। ল্যাম্পপোস্টের আলোয় সাব্বির আর নীলা হেঁটে যাচ্ছে হাত ধরে, অনেকটা কাপলদের মতন। এমন সময় নীলা বলে ওঠেন, ওই সাব্বির, তোমাকে একটা কথা বলবো। বলো। বিদেশে পড়তে না গেলে কি হয় না? প্লিজ। এটা আমার ড্রিম নীলা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সাব্বির। মজা নিস না তো নীলা, দ্রুত পা চালা। তোকে পৌঁছে দিয়ে আমি আবার বাসায় ফিরবো। নীলার কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে থাকে। এদিকে আক্তার সাহেব আর রেহানা খান বসে আছে বিছানার ওপর। আক্তার সাহেব নিজের মোটা ফ্রেমের চশমাটা মুছতে মুছতে বলেন, বয়স তো 55 ছুঁয়েছে। নিজের ছেলে না হয়েও সাব্বির যে ভাবে আমাদের আগলে রেখেছে, তা কিন্তু ভীষণ ভাবায়। কেন, কিসের জন্য বাবাই? ও বিদেশে গিয়ে যদি আমাদের ভুলে যায় তখন? এসব কি বলছেন আপনি? সাব্বিরকে আমি পেটে ধরিনি, তবে ওর জন্ম দেওয়া মায়ের চেয়েও ওকে বেশি ভালোবাসি। আর আমি এটাও জানি সাব্বির ছেলে হিসেবে কেমন। ও আমাদের জন্য জীবন দিবে, বুঝলে? ওকে আমার বিদেশে পড়াতে পাঠাতে ইচ্ছে করছে না রেহানা। ও চলে গেলে আমরা থাকবো কি করে? রেহানা খানম এবার একটু হেসে বলেন, তোমার ছেলে বিদেশে যাবে না, দেখে নিও। খাওয়ার সময় তুমি নীলার দিকে তাকাওনি হতো। আমি দেখেছিলাম নীলার চোখে সাব্বিরের জন্য বন্ধুত্বের চেয়েও বেশি কিছু আছে।
আমি শিওর নীলাই যেতে দিবে না সাব্বিরকে। মেয়েটার ওপর এতটাও ভরসা করে না রেহানা। আগে কথা কি ভুলে গেছো? কিছু বলি তবে তুমি ভুলে যেও না, মানুষ পরিবর্তন হতে সময় নেয় না। নীলা পরিবর্তন হয়ে গেছে। আক্তার সাহেব কিছু বলতে যাবে অমনি দরজায় সাব্বির নক করেন। মা, ও মা, দরজা খুলো। সাব্বিরের গলার আওয়াজ শুনে রেহানা খানম কিছুটা চিৎকার স্বরে বলেন, আর কখনো এসব আপন পরের কথা তুলো না। মনে নেই সাব্বির কি বলেছিল সেদিন? আক্তার সাহেব ছোট করে হুম বলেন। রেহানা খানম যায় দরজা খুলতে। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, তুমি হলেন রংধনু। বক্সে মৃদু স্বরে গান বাজে। সাব্বির আর নীলা তাতে মাথা দুলাচ্ছে। পেছনে তৌফিক আর মিম একে অপরের সাথে ফিস ফিস করছে। এমন সময় বায়োলজি স্যার বলে ওঠে, কি বাচ্চারা, বলেছিলাম না ভালো রেজাল্ট করলে ট্যুর হবে কক্সবাজার, তাও পাক্কা 3 দিনের জন্য। রাখলাম তো কথা? পুরো বাসে সবাই সাড়া দেয়, শুধু সাব্বির আর নীলা নীরব। নীরবতা ভেঙে নীলা বলে ওঠে, জানো সাব্বির, প্রথম তোমাকে কলেজে দেখলে আমার ভীষণ রাগ হতো, তবে কেন যেন তোমার হাসিটা ভীষণ ভালো লাগতো। বারবার আমি ফার্স্ট হতে চেষ্টা করেছি টেস্ট আর সাপ্তাহিক পরীক্ষায়, কিন্তু পারিনি। তাই তো সেদিন মেরেছিলাম চিঠির অজুহাতে। তারপর কি হলো দেখো, তুমি মারলে, বাবা তোমায় জেলে নিল। কত কাহিনী। এসবের মাঝে দারুণ একটা দিক হলো তোমার আমার বন্ধুত্ব, আর এর কারণেই বদলে গেলাম আমি। আসক্ত হলাম তোমার উপর। জানি না এটা ভালোবাসা নাকি আবেগ। এতগুলো দিন আমি বুঝতে চেষ্টা করেছি আমি তোমাকে ভালোবাসি কিনা, তবে উত্তর পাইনি বহুদিন। তবে আজ পেয়েছি। আমি অনুভব করছি বারে বারে তোমাকে আমি ভালোবাসি সাব্বির, তোমাকে আমি ভালোবাসি। সেটা তো তোমার ব্যবহারই বুঝে গিয়েছিলাম আমি। তবে শুনো, আগে ওইসব নয়, যোগ্যতা অর্জন করি, তারপর না হয় ভালোবাসা হবে। তুমি অন্য কারো হবে না তো? তুমি অন্য কারো হতে দিলে হব। মেরে ফেলবো একদম। কক্সবাজারে পৌঁছে গিয়েছে সবাই। বিশাল বড় একটা হল রুমের মতন ছোট ছোট ডাবল বেডরুম, মেয়ে ছেলে থাকবে সে সব রুমে। সাব্বির ওর রুমে পার্টনার হিসাবে তৌফিককে বেছে নেয়। রাত 3টায় হোটেলের করিডোরে এসে বসে আছে সাব্বির। এমন সময় পেছন থেকে একটা শীতল হাত সাব্বিরের কাঁধে পড়তেই কেঁপে ওঠে। ধীরে ধীরে বলে, কে? তোমার হবু বউ। তাই বুঝি? তা এত রাতে এখানে কি করছো? ঘুম নেই? না, তা তুমি হঠাৎ এখানে? আর বলো না, মিমকে নিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম ভেঙে গেলে দেখি ও নেই, তাই বের হয়েছি দেখতে কোনো বারবিকিউ পার্টি হচ্ছে নাকি। না ম্যাডাম, ওসব হচ্ছে না। তবে নববিবাহিত দম্পতি আমার আর আপনার বন্ধু বান্ধবী বাসর করতেছে আমার রুমে। কি? কক্সবাজার আসার আগে ওরা দুজনেই বিয়ে করেছে। আমাকে বলেনি। যাই হোক, তুমি এসো আমার রুমে, আমার সাথে থাকবে তুমি। যদি ওসব করে ফেলি? মানুষ চিনি আমি, বুঝলে। চলো এখন। সাব্বির হাসতে হাসতে নীলার রুমে গিয়ে শুয়ে পড়ে। টানা 3 দিন মজা মাস্তি করে সাব্বির আর নীলা ফেরেনি তৌফিক আর মিম। ওরা দুজনেই কক্সবাজার থেকে চলে যায় মালদ্বীপ হানিমুনে। দেখতে দেখতে কেটে যায় 1টা মাস। সাব্বির স্কলারশিপের জন্য আবেদন করতে যাবে শুনে নীলা সাব্বিরের সাথে যায়। 5 দিন রাগ করে কথা বলে না। সাব্বির বেকায়দায় পড়ে গিয়েছিল, তবে নীলাকে না জানিয়ে আবেদনপত্র জমা দিয়ে সোজা চলে যায় নীলাদের বাসায়। হারুন রশিদ নিজের হবু জামাইকে দেখে একটু আদর যত্ন করতে গিয়েও থেমে যান। নিজেকে সামলিয়ে নেন, কারণ তিনি জানেন এখনও সাব্বির তার হবু জামাই হবে রাজি হয়নি। সাব্বির হারুন রশিদের সামনে গিয়ে তার মেয়ে কোথায় জানতেই বলে দেন ছাদে। সাব্বির কথা না বাড়িয়ে ছাদের দিকে পা বাড়ায়। দোলনায় দোল খাচ্ছে দুজন। হ্যাঁ, সাব্বির আর নীলা। দোল খেতে খেতে প্রেম করতে করতে ব্যস্ত দুজন। দরজার আড়াল থেকে ছেলে মেয়েকে দেখে আবারও ফিরে যান হারুন রশিদ। সময় চলে যায় সময়ের মতন আজ 6 বছর পর। আবারও সেই আগের মতন হাতের নখ কামড়াচ্ছে সাব্বির। আজ সে তার BCS-এর 44তম ব্যাচের রেজাল্ট দিবে। হ্যাঁ, নীলা জেদের কাছে হেরে গিয়ে বিদেশ আর পড়তে যাওয়া হয়নি ওর। দেশেই পড়াশোনা শেষ করে BCS পরীক্ষায় বসে।
সাব্বিরের নখ কামড়াতে দেখে আবারও নীলা কয়েকটা মিষ্টি সাব্বিরের মুখে দিয়ে বলে, নখ কামড়ানোর বদ অভ্যাস গেল না? না গো, অনেক দিনের অভ্যাস তো। ঠিক তখনই মোবাইল হাতে ছুটে আসে হারুন রশিদ, সাথে আক্তার সাহেব। দুজনেই মুখে বিজয়ের হাসি। হারুন রশিদ বাচ্চাদের মতন লাফাতে লাফাতে বলে, জামাই বাবা হয়ে গেলে তো। আমার সিনিয়র অফিসার অভিনন্দন, পুলিশ কমান্ডার কনাব সাব্বির। তোকে বলছিলাম না বাবা হবি, তুই একদিন অনেক বড়। সাব্বির হাসে আর আড়ালে চোখের পানি মুছে রেহানা খানম তিনি আজ কাঁদবেন সারা রাত, কাঁদবেন ছেলের সফলতায়। বাসর ঘরে বসে আছে নীলা আর সাব্বির। এমন সময় সাব্বির বলে ওঠেন, নীলা, তোমাকে আমার কিছু কথা বলার ছিল যা তুমি জানো না। কি কথা শুনি? তুমি যাকে আমার বাবা মা ভাবছো তার আমার আসল বাবা মা নয়। মানে? তবে শোনো, আমার সেই অবহেলিত অতীত। অতীত? ভাতের পাতেল থেকে এক মুঠো ভাত নিয়ে সাব্বির মুখে দিতে কেউ একজন সাব্বিরকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। হ্যাঁ, তিনি আর কেউ নয়, সাব্বিরের মা। থাপ্পড়গুলো খেয়ে সাব্বির হতবাক হয়ে ব্যথা পেয়ে বলেন, আহ মা, আমাকে আর মেরো না। চুপ কেন? কথা বলবি না তুই? তোকে না বারণ করেছিলাম ভাত না খেতে? খুব ক্ষুধা পেয়েছিল মা, তাই একটু খেয়েছিলাম। এখন তোর বাপকে কি খাওয়াবো বল? এসে ভাত কম পেলে আমাকে কি আস্ত রাখবে? আমি তো তোমাদেরই সন্তান, আমি একটু ভাত খেয়েছি, তাতে হয়েছে কি? সাব্বিরের কথা শুনে ওর মা তেলে বেগুনে জ্বলে ওঠে। সাব্বিরের চুলের মুঠি শক্ত করে টেনে ধরে বলেন, চুপ, আর জীবনও তুই এই কথা মুখে আনবি না। তোকে জন্ম দিয়েছি বলেই ভাববি না আমরা তোর বাবা মা। তাহলে জন্ম দিয়েছো কেন? যদি না পারো একবেলা পেটের ভাত দিতে? আমার কি ক্ষুধা পায় না? পেলে আমি কি করব? তুই নিজেই নিজের পথ দেখ গিয়ে। আর তোকে আমি ভাত দিতে পারবো না। তোর জন্য আমার স্বামী আমার উঠতে বসতে গালি দেয়, সন্দেহ করে। সন্দেহ? কিসের সন্দেহ করবে মা? কেন মানে? অবাগা কোথাকার। তোর বাপ আর আমার শরীরের রং কালো, আর তোর এত সাদা ফর্সা হলো কেমনে? আসলে তুই আমার সন্তান বলে মনেই হয় না। সাব্বির কিছু বলতে গিয়েও থেমে যায়। কি বা আর বলবেন? নিজের মা যদি মুখের ওপর এমন কথা বলে তবে কি আর কিছু বলার থাকে? নিঃশব্দে সাব্বির ঘর থেকে বের হতেই দেখতে পায় ওর বাবার হাতে মদের বোতল, আরেক হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে দুলতে দুলতে আসছেন। এমন সময় ওর বাবা পড়ে যেতে নিবেই দেখে সাব্বির দৌড়ে গিয়ে ধরতে নিবে, তার আগেই সাব্বিরের বাবা ঠাস ঠাস করে সাব্বিরের গালে থাপ্পড় মেরে বলে, হারামজাদা, তোকে না বারণ করছে আমার সামনে না আসতে? তো জন্মের পর থেকে আমার জীবনে শান্তি নেই, ঘুম নেই। আমি কি এমন করেছি বাবা? তুই কিছুই করিসনি, আমি করেছি। তোর মতো কুলাঙ্গার আমার সন্তান ভেবে ঘৃণা হয়। কি বলছো এসব তুমি বাবা? এই চুপ কর, কথায় কথায় এত বাবা বাবা করিস কেন? তোর বাবা আমি নই। শোন, বাবা যদি বলে ডাকতে ইচ্ছে হয় রোজগার করে আনবি, ওই পাশের বাড়ির রাহাতের মতো করে। ও তো বাবা রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনা ছেড়েছে, আমি তো পড়াশোনা করি। ওলে বাবা লে, পড়াশোনা করছিস? তা পড়াশোনা করে কি জর্জ ব্যারিস্টার হবি নাকি? দূর হ আমার সামনের থেকে, তোকে আজকের পর থেকে যেন বাসায় না দেখি। কথাটা বলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ওর বাবা। মাটিতে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। কিছুক্ষণ পেছনে ফিরে ওর বাবার দিকে তাকিয়ে থাকে, তারপর মাথাটা ঘুরিয়ে সামনে তাকাতেই দেখে পাশের বাড়িতে রাহাত দুই হাতে ব্যান্ডেজ, দৌড়ে ওর সামনে যায়। সাব্বির তারপর, এ কি রে রাহাত, তোর দুহাত এমন ব্যান্ডেজ কেন? মনে হচ্ছে হাত ভেঙে গেছে দুইটা। রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলেন, আর বলিস না ভাই, কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিলাম একতলার ছাদ থেকে। কি? কিন্তু কিভাবে পড়লি? তুই তো পড়াশোনা করিস, এতটুকু তো বুঝবি। আমার বয়স কম আর শক্তিও কম। আমি কি পিঠে করে 2 বস্তা সিমেন্ট নিচতলা থেকে ছাদে তুলতে পারি? তুই বল। এটা তো কোনোভাবেই সম্ভব না। তো কে বলেছিল 2 বস্তা সিমেন্ট পাঠিয়ে নিতে? পাগল একটা নীতি। ইচ্ছে করে নেয়নি রে। একটা করে নিলে মহাজন বাচ্চা ভাবে পারিশ্রমিক কম দিতে চায়, তাই 2টো নিচ্ছিলাম। আর এখন ফলস্বরূপ আমি আর ওই ভারী কাজ করতে পারুম না।
ডাক্তার কইছে 1 বছর রেস্ট নিতে, ভারী কিছু না তোলার জন্য, বুঝেছিস? সাব্বির ভীষণ খুশি হয় আর হাত ছোট বাচ্চাদের মতন হাত তালি দিতে দিতে বলে, আরে তাহলে তো দারুণ, তুই আমি একসাথে আবার স্কুলে যাব, ক্লাস করব। রাহাত কিছু বলতে যাবে তার আগেই ঘর থেকে রাহাতের বাবা দৌড়ে আসে। রাহাতকে পরপর কয়েকটা চড় মেরে বলে, তোরে না বললাম এই জারুজের লোকে কথা কবি না, আর তুই আমার পোলারে আর বুদ্ধি দিস না তো। ওই স্কুলে যাওয়ার সামনে থেকে দূর হ। সাব্বির কিছুটা না, অনেক মন খারাপ করে ওকে জারজ বলার জন্য। রাহাতকে ওর জন্য ওর বাবা মেরেছে সে কারণে। কিছুটা বলতে না চাইলেও সাব্বির সাহস করে বলে ফেলে, আঙ্কেল, ব্যবহারই বংশের পরিচয়। আমি নিশ্চিত আপনার কোনো বংশর পরিচয় নেই। যাই হোক রাহাত বন্ধু, ক্ষমা করিস, আমার জন্য তোকে মার খেতে হলো। রাহাত কিছু বলতে গিয়ে ওর বাবার চোখের দিকে তাকিয়ে থেমে যায়। সাব্বির আর ওখানে দাঁড়ায় না। পেটে ভীষণ ক্ষুধায় এক মুঠো ভাত কি আর পেটে ভরে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে স্কুলের দিকে। শুক্রবার স্কুল বন্ধ হলেও স্কুলের সামনে হোটেলটা খোলা থাকে সব সময়। সেখানে গিয়ে ঘন্টা 2 প্লেট আর খাবার টেবিলে পরিষ্কার করে খাবার জুটে বিনামূল্যে। সাব্বিরও তাই করে পেট চালায়। স্কুলের সামনে এসে হোটেলে খোলা দেখতে পেয়ে সাব্বিরের চোখে মুখে চকচক করে ওঠে। দ্রুত পায়ে হোটেলে গিয়ে এগিয়ে যেতেই হোটেলের মালিক বৃদ্ধ আক্তার সাহেব হাসি মুখে বলে ওঠেন, কি রে সাব্বির ভাই, আজ আবার বুঝি প্লেট ধুবি? সাব্বির বিজয়ের মতন হেসে বলে, হ্যাঁ, দাদা না ধুলে তো তুমি আরও ফ্রি খাওয়াবে না। তা আজ কি রান্না হয়েছে গো? পেটে আজ দারুণ ক্ষুধা পেয়েছে। আজ নদীর রুই মাছের ঝোল আর বড় গরুর মাংস রান্না হয়েছে। তুই আগে টেবিলে গিয়ে বসে পেট ভরে খেয়ে কথা বলবি। আরে না না, তার দরকার নেই, আমি প্লেট পরিষ্কার করে তারপরই খাবো। না বুঝলি, দাদু ডাকিস আমায়, নাতি হিসেবে খেতে বলছি, করুণা করে নয়। যা বস গিয়ে খেতে আয়। কি আছিস, আমার বিলিয়ন নাতিকে ভরপেট মাংস মাছ দিয়ে ভাত দে। সাব্বির আর চোখে আক্তার সাহেবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে কৃতজ্ঞতায় দৃষ্টিতে। তারপর মনে মনে বলে, দাদু, তোমার এই আজকের খাওয়ানোর বিনিময় আমি আজ পরিশোধ করতে না পারলেও একদিন ঠিকই শোধ করব, দেখে নিও। খাবার টেবিলে বসে রাক্ষসের মতন খাচ্ছে সাব্বির আর তৃপ্তি দৃষ্টিতে তাকিয়ে দেখছে বৃদ্ধ আক্তার সাহেব। এমন সময় অন্য একটা কর্মচারী আক্তার সাহেবের সামনে গিয়ে বলেন, চাচা, এইটা কি ঠিক হইল? আমাকে বিনা কামে কোনো কিছু মুখে তুলে দাও না, আর ওরে তুমি সব সময় মাংস ভাত খাওয়াও, তাও কোনো কাজ কাম করে না। আক্তার সাহেব হেসে বলেন, খাওয়াই কেন সেটা শুনতে চাচ্ছিস? তবে শোন, সাব্বিরকে যদি আমার ক্যাশের দায়িত্ব দিয়ে বাসায় যাই এবং অনেক পরে ফিরে আসি, তবে ক্যাশ দেখব 2 গুণ টাকা। আর তোদের যদি বসিয়ে রেখে যাই, তোরা ক্যাশ নিয়ে ভেগে যাবি, নয়তো বহু টাকা চুরি করবি। সেও যদি করে তখন? আমার চুলগুলো হাওয়ার পাকেনি রে, বয়সে পেকেছে। 55 বছর হলো হোটেল চালায়, কিন্তু কখনো সাব্বিরের মতো বিশ্বস্ত কাউকে দেখি না। ও লাখে একজন দেখে নিস, ও বড় কিছু হবে ভবিষ্যতে। কর্মচারী আর কোনো কথা বাড়ায় না, বাড়ালেই যে চাকরি দিয়ে টানাটানি শুরু হবে। আক্তার সাহেবও নিজের কাজে মন দেয়। একের পর এক কাস্টমারের থেকে বিল নিচ্ছেন আর চোখে মাঝে মাঝে সাব্বিরের খাওয়া দেখছেন। খাওয়া শেষ করে সাব্বির তৃপ্তির ঢেকুর তুলে এগিয়ে যায় কিচেনের দিকে। এখন যে এখানেই ওর কাজ। একের পর এক প্লেট ধুয়ে উঠতে নিবে অমনি রাঁধুনি দাদি ডাক দেয় সাব্বিরকে, সাব্বির, এই সাব্বির, শুইয়া যাচ্ছিস নাকি রে? সাব্বির ক্লান্ত চোখে তাকিয়ে বলেন, দাদি, কাজ শেষ করে দেখছো না রাত 8টা বেজে গেছে, হোটেল তো বন্ধ হবে এখন। হয় তা জানি, তবে কথা হচ্ছে বাসায় গেলি জায়গা পাবি তো ঘুমানোর। সাব্বির কয়েক মিনিট চোখটা নামিয়ে রাখে, তারপর আমতা করে বলে, কি জানি দাদি জায়গা পায় কি না কে জানে, তবে না পাইলে বাড়ির সামনে
খড়ের যে পালা আছে ওরই মাঝে শুয়ে পড়ুন। চুপ কর বদমাইশ, আমি থাকতে তুই কেন ওই খড়ের গাদায় ঘুমাবি? আমি বুড়ি মানুষ, একলা বাসায় থাকি, আমার লাগে থাকবি তুই? না না, এ হবে না দাদি। তোমার না পোলা আছে, একখান বউ তো আছে, ওরা আমাকে দেখলে তোমাকেও বের করে দেবে। রাধুনী দাদি দাঁতহীন মুখে হাসি দিয়ে বলেন, কিসের পোলা রে? হ্যাঁ, মোর পোলা আর নাই, মইয়া গেছে। কি বলো এগুলো দাদি? সেই দিনই না দেখলাম তোমারে মারতেছিল। চুপ কর, ওই সব মনে করস না ভাই, কষ্ট লাগে। কম কষ্টে পোলাডারে মানুষ করি নাই, নিজে খাই আর না খাই পোলাডারে খাওয়াইলাম, আর এই কিনা আমারে বিয়ের পরে মারতো। আর ওই কি যেন আছে ওই বৃদ্ধাশ্রম নামে, ওইখানে আমারে রাখতে চাইছিল, তাই তো বাধ্য হইয়া ওরে বাইর কইরা দিলাম, এখন বাড়িতে একাই থাকে। তা মানে আমার ভয় লাগে, তাই আমারে থাকতে কইছিল। বেশি বুঝিস না সাব্বির, তোরে কিন্তু মাইর লাগামু। চুপচাপ আমার লাগে বাসায় চল, তো চল বাসায় চল, গিয়া সাবদা খাবার খাবি, তারপর দিবি ঘুম। সাব্বির কিছুটা বলতে যাবে, তার আগেই পেছনে থেকে আক্তার সাহেব বলে ওঠেন, কিরে সাব্বির, ভাবির লাগে কিসের কথা কস? না দাদা, এমনি বুড়ির বাড়িতে যাওয়ার লাগেই কথা কইতেছি। শোন, তোরে কথা যাওয়া লাগবো না, হোটেলের 2য় তলায় ভাড়া নিছি, বুঝলি? তুই আজ থেকে ওইখানে থাকবি। কিন্তু ভাড়া তো নাই আমার কাছে। ভাড়া আমি দেবো। আর শোন, আমার চেয়ার মানে ম্যানেজার হিসেবে তুই বসবি, আগামীকাল থেকে আমি তোর পাশে বসবো। কি কি নয় বল? হ্যাঁ, যা ভাগ, এখন গিয়ে বলিস কম্বল নিয়ে একবারে চলে আয়। আর রাধুনী ভাবি, তুমি ওরে নিয়ে নাও আমার সাথে, ওই তোমারে জ্বালায় মারবে। রাধুনী দাদি কিছু বলে না, কি বা বলবেন, মুখটা কিছুটা ভার করে বলে, আমি চাইছিলাম ওর মাথা গোজার একটা জায়গা হোক, তা তুমি যখন ওরে থাকতে দিলে আমি খুব খুশি হইলাম, আমি আসি। আক্তার সাহেব বুঝছেন সব, তবুও তিনি মুখ চেপে হেসে বন্ধ করে ফেলেন হোটেল, আর 2য় তলায় ছোট একটা রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে সাব্বিরের আসার জন্য। এদিকে সাব্বির এক দৌড়ে ওর বাড়িতে উঠানের সামনে এসে হাঁপাতে হাঁপাতে এগিয়ে যায় দরজার দিকে। টিনের দরজায় কয়েকবার ধাক্কা দিতে দরজা খোলেন সাব্বিরের মা। সাব্বিরকে দেখেই তিনি মুখের ওপর দরজা লাগাতে নিবে, তার আগেই সাব্বির ওর মায়ের কাছে বসে বলে, মা, দরজা লাগিও না, আমি থাকতে আসিনি, আমি চলে যাব আর আসবো না। চকচক করে ওঠে সাব্বির মায়ের চেহারা, দ্রুত বলে ওঠে, কি, তুই সত্যি চলে যাবি আমাকে মুক্তি করে? ইয়া আল্লাহ, এতদিনে তুমি শুনলে আমার কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই আপদটা বিদায় হবে আজ। সাব্বিরের চোখে পানি চলে আসে, অনেক কষ্টে চোখের পানি মুছতে মুছতে বলে, আমার একটা কম্বল, বালিশ আর বইগুলো দিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। সাব্বিরের কথা শুনে দৌড়ে ঘরে যেতে দেরি করেনি। ওর মা সাব্বির হাসে আর বলে, আজ আমাকে তুমি অপয়া আর নিজের ছেলে বলে পরিচয় দিচ্ছ না, চামড়ার ভিন্নতায়। আশা করি এমন দিন আসবে তুমি ছুটবে আমার পিছু পিছু, একটাবার শুধু শুনতে, বাবা বল না আমায় মা বলে। সাব্বিরে বিড়বিড় করে কথা বলার মাঝে ওর মা 2টো বস্ত্র নিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। তারপর সাব্বিরের হাতে সেগুলো দিয়ে বলে, যা যা, এখনই বিদায় হ, আমার স্বামী আবার আসবে, বুঝেছিস? সাব্বির হাসে আর বলে, আসলেই বা কি হবে? হ্যাঁ, শুনে রাখো, তুমি একদিন আসবে, তুমিও হবে আমার জন্য পাগল। বলবে একটা কথা, বলো না বাবা আমি তোমার মা। সাব্বিরের কথা ওর মা শুনছে কি না সে জানে না, তবুও কথাগুলো বলে মনে মনে শান্তি পায়। ধীরে পায়ে উঠান থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে 3য় তলায় উঠতে যাবে, সাব্বির দেখতে পায় আক্তার সাহেব বসে আছে মেঝেতে। আরে আরে দাদা, এভাবে তুমি বসে আছো কেন মেঝেতে? ঠান্ডা লেগে যাবে তো। তোর জন্যই তো বসতে হলো, জানিস কতক্ষণ হলো দাঁড়িয়েছিলাম, শেষ আর না থাকতে পেরে বসতে হলো। আসলে কি আর বলবো, বাসায় গিয়েছিলাম, সব কিছু শেয়ার করে এলাম, কি দরকার বলো?
যারা আমাকে চায় না তাদের সাথে থেকেই বা লাভ কি? আক্তার সাহেব কিছুটা কঠিন দৃষ্টিতে সাব্বিরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলেন, আমি বুঝি না বাপু, তোর মতো এত সুন্দর একটা ছেলেকে কেন তোর বাবা মা দেখতে পারে না? তারা মনে করে আমি তাদের সন্তান নই। যাই হোক, বাদ দাও ওসব। ঘুম পেয়েছে আমার। আজ থেকে কি আমি এখানেই থাকবো নাকি আবার ওই বাসায় যেতে হবে? মার বয়স চোর পাগল, এটা তোর জন্য আমি ছেড়ে দিলাম, বুঝলি? যাই হোক, একা থাকতে পারবি তো? ভয় করিস না আবার। খুব পাবো, আর আমার ভয় নেই বুঝলে। একা এই শীতের রাতে খোলা আকাশের নিচে খড়ের গাদায় ঘুমিয়েছি, বুঝলে তো। থাক বাপু, তোর সাথে আমি কোথায় পারবো না। যাই, আজ বাসায় তুই ঘুমা, সব কিছু ঠিক করে। আর হ্যাঁ, হোটেলের দিকে একটু নজর দিস, জানিস তো চোরটা বেড়ে গিয়েছে খুব। সাব্বির হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আক্তার সাহেব কিছুটা অস্বস্তি নিঃশ্বাস ফেলে চলে যায়। সাব্বিরও কম্বল তোষক মেঝেতে পেতে শুয়ে পড়তে গিয়েও থেমে যায়। দ্রুত বইগুলো নিয়ে বসে। সামনে এসএসসি পরীক্ষা, এখন কি আর ঘুমানোর সময়? তীব্র শীতে ঠকঠক করে কাঁপছে। এত শীত এই ঘরে বুঝতেই পারেনি। মাথা তুলে তাকায় ছাদের দিকে। টিনের চালের ছাদ চারপাশে প্রায় 6-7 ইঞ্চি করে ফাঁকা, আর সেই ফাঁকা থেকেই হু হু করে বাতাস ঢুকছে ঘরে। সাব্বির মুচকি হাসে আর ভাবতে থাকে, দূর, কেন যে আসতে গেলাম। এর চেয়ে তো আমার ওই খড়ের গাদাই ভালো ছিল, একটুও শীত লাগতো না। আর লাগলো এক হাত খড়ের মাঝে ঢুকে পড়লেই শীত শেষ। হাত থেকে রসায়ন বইটা রেখে আবারও কম্বলের নিচে ঢুকে পড়ে। হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরে হতেই দরজায় ধাক্কানোর শব্দে সাব্বির লাফিয়ে ওঠে। কিছুটা বিরক্তি নিয়ে বলেন, কে রে দরজা ধাক্কায় এত সকাল সকাল? বেটা দরজা খোল, এইটা কি তোর বাপের বাড়ি পাইছস? আটা নিতে হইব, পরোটা কি পানি দিয়া বানামু? সাব্বির গিয়ে দরজা খুলে দেয়। কর্মচারী আটার বস্তা নিয়ে যেতে বলে, বেশি বাড়ছিস তুই, বুঝলি? সাবধান হয়ে যা, নয়তো পস। তুই কর্মচারীর মতোই থাক, বেশি বক বক করিস না। দাদুকে বলে কিন্তু তোর চাকরি খেয়ে নেব। কর্মচারী ছেলেটা কিছু বলল না মুখে, তবে কটমট করে সে সাব্বিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন। সাব্বিরের দুটো রেডি হয়ে বই নিয়ে বসে। আজ যে ওদের স্কুলে টেস্ট পরীক্ষা, তাও আবার সবার আগে রসায়ন পড়তে পড়তে 9টা বেজে যায়। সাব্বিরকে এতক্ষণ নিচে আসতে না দেখে দ্বিতীয় তলায় আসেন আক্তার সাহেব। সাব্বিরকে এক মনে পড়তে দেখে তিনি বলে ওঠেন, কি রে সাব্বির, যাবি না স্কুলে? 9টা বেজে গেল। হ্যাঁ যাবো তো, কিন্তু একটু পড়া বাকি। এই ঘরে রাতে পড়তে পারিনি ঠান্ডায়। ঠান্ডা? কই থেকে ঠান্ডা আসবে? টিনের ফাঁক দিয়ে। ওগুলো বন্ধ করে দিও তো দা। যাই হোক, যাই আমি স্কুল। বন্ধুরা হয়তো চলে এসেছে। আরে থাম, আগে তো নাস্তা করে যা। এসে প্লেট বাটি ধুয়ে তারপর করবো নি, এখন যাই। কথা বলে সাব্বিরের হাতে দুটো কলম স্কেল নিয়ে বেরিয়ে পড়ে। হোটেলের সামনেই স্কুল হওয়ায় 1 মিনিট লাগে না ওর স্কুলের মাঠে আসতে। সাব্বিরকে মাঠে আসতে দেখতে দৌড়ে আসে সাব্বির, আশিক, নীরব, মাহিন আর সাফির। সাব্বির ওদের দেখে একগাল হেসে বলে ওঠে, কিরে তোরা এখন এলি, আমাকে তো ডাকও দিসনি। তোর বাসায় গিয়েছিলাম, তোর বাবা আমাদের দেখেই তো খেঁকিয়ে ওঠে, তাই চলে আসি। আর মা? তোর মা তো বলেই দিল তুই নাকি তাদের সন্তান নই, যেন ওখানেই না যায়। সাব্বিরের মুখ থেকে নিমেষেই হাসি মহিন হয়ে যায়। ভেবেছিল ওর মা হয়তো ভালো কিছু বলবে। সাব্বিরকে হঠাৎ চুপ করে যেতে দেখেই আশিক কিছুটা ধমকের সুরে বলে ওঠেন, ওই তোরা চুপ কর। এখন বল তো সাব্বির, তুই কোথায় থাকিস? তোর মা কি তোকে আবার বের করে দিয়েছে? বের করে দেইনি, আমি বের হয়ে এসেছি আর থাকছি আক্তার দাদুর হোটেলে। আক্তারের সহজ সরল কথাই তো, ও কিন্তু জাত শয়তান। ধুর, কি যে বলিস না, তার মতন মানুষই হয় না। সাব্বিরের কথা শুনে হাসে নীরবে আর বলে, তোকে আর কি বলি, তার বাড়ির পাশেই সেই ন্যাংটাকাল থেকে তাকে দেখে আসছি। চিনি রে বন্ধু, তাকে ভালো করে চিনি। এই চুপ, বাদ দে সব।
এখন বল নীরব, এবার টেস্টে কে ফার্স্ট হবে? কে আবার আমাদের বন্ধু সাব্বির? মনে তো হয় না, কারণ ওই যে নীলা আছে না, ও প্রিন্সিপাল স্যারের ভাগ্নি। তাতে কি হয়েছিল শুনি? কিছু হয়নি, তবে হতে কতক্ষণ। দেখিস এই প্রিন্সিপাল কিছু না কিছু ঘটাবে। টেস্ট ঘাটালে ঘাটক বোর্ড পরীক্ষায় তো আর কিছু করতে পারবে না। ঠিকই বলেছিস। যাই হোক, ওই দেখ নীলা আসছে রে। নীরবের কথায় এসে সাব্বির মাথা তুলে সামনে তাকায়। একটা মেয়ে এগিয়ে আসে ধীর পায়ে। সাব্বির দ্রুত নিজের চোখ নামিয়ে নেয়। সাব্বিরকে এমন হঠাৎ চোখে নামিয়ে নিতে দেখেই মহিন বলে, কি রে, নিজে জানুকে দেখছিস তো, দেখ না চোখ নামিয়ে নিস কেন? চুপ, ওসব উচ্চারণও করিস না। ও আমার জানু নয়, ওর সাথে আমার যায় না। দূর বেড়া, প্রেম মানে না কোনো বাধা। যা না, গিয়ে একটু কথা বলে আয়। চুপ, আসি। এসব মুখেও আনিস না, চল ক্লাসে যাই, পরীক্ষার সময় হয়ে এলো তো। সাব্বিরের কথা বলে হাঁটতে শুরু করে পেছন পেছন। ওর বন্ধুরাও হেঁটে আসে। হলরুমে সিট পড়েছে, সিরিয়ালে পড়েছে সিট, 1 রোলের সাথে 2 রোলের সিট। সাব্বির সিটে বসে থরথর করে কাঁপছে। কিছু লিখতে গিয়েও থেমে যাচ্ছে। ওর ভাবতেই অবাক লাগছে যে ওর পাশে একটা মেয়ে বসে আছে। সাব্বিরের এমন কাঁপাকাঁপিতে বেঞ্চ নড়তেই নীলা কিছুটা বিরক্ত আর রাগী লুক দিয়ে সাব্বিরের দিকে তাকিয়ে বলেন, ওই এভাবে কাঁদছো কেন? লিখতে দেবে না নাকি? ইয়ে না মানে? চুপ, কিসের ইয়ে না মানে? তাড়াতাড়ি লেখো। আমি কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী, আমি ফার্স্ট হবই এইবার, দেখে নিও। আচ্ছা, ও সমস্যা নেই। সমস্যা নেই মানে? আমি যুদ্ধ ছাড়া বিজয়ী হতে চাই না। আমার সাথে সাহস থাকলে লড়াই করো, তবে হ্যাঁ, অস্ত্র হিসাবে শুধুই করো। সাব্বিরে হেসে ওঠে। সাব্বিরকে হঠাৎ হাসতে দেখে নীলা কিছুটা রাগে উঠে। তবুও নিজেকে সামলে নিয়েও স্যার সাব্বিরকে ধমক দিয়ে বলে ওঠে, সাব্বির এভাবে পরীক্ষায় হাসছে কেন? আরেকবার টু শব্দ পেলে খাতা রেখে দেব 10 মিনিটের জন্য। না স্যার, 10 মিনিট না, পুরো সময়ের জন্যই রেখে দেবেন। এর জন্য আমার সমস্যা হচ্ছে। তবে স্যার, বেঞ্চের পরিবর্তন করি? হ্যাঁ, তাই করো। নীলা, তুমি ওখানেই বসো, আর সাব্বির তুমি যাও নীরবের সাথে বসো। ধন্যবাদ স্যার। দ্রুত সাব্বির উঠে যায় নিবিড়ের কাছে আর মন দিয়ে পুরো প্রশ্ন পড়তে ও লিখতে নেবে। অমনি নীরব কলমের খোঁচা দিয়ে বলেন, কি কথা বলি নীলের সাথে? কিরে, আবার এমনই তো কথা হলো, তুইও লেখ, আমাকেও লিখতে দে। লিখতে শুরু করে সাব্বির। দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায় ওদের। পরীক্ষা শেষ, শুরু হয় ক্লাস পার্টির আয়োজন। আর আয়োজনের দায়িত্ব দেওয়া হয় নীলাকে। নীলা সবার নাম লিস্টে পেলেও সাব্বিরের নাম লিস্টে না দেখে কিছুটা বিরক্ত নিয়ে মাহিমের কাছে গিয়ে বলে, এই মাহিন, তোর ওই হাবলা হোটেলের কর্মচারী বন্ধুর নাম দেখছি না যে লিস্টে? ও এসবে থাকতে পারবে না। এসব ভিখারিগুলোকে নিয়ে আর পারি না। সব জায়গায় এরা কুফা হয়, একটা আয়োজনও ওর জন্য নষ্ট হবে। ওকে এসব থেকে দূরে রাখো। চুপ, বেশি কথা বলবি না তুই। ওকে ক্লাস পার্টির চাঁদা দিতেই হবে। ও কই বল? দেখো নীলা, এটা বাড়াবাড়ি হচ্ছে নাকি? বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি? তুমি ওকে জানা তাই বলছো। তুমি কি জানো ওর বাবা মা থেকেও নেই, আর হোটেলের কর্মচারীরা বলেছে ও ওই হোটেলের কাজ করেই পেট চালায়। তো আমি কি করব? ওকে টাকা দিতেই হবে বাধ্যতামূলক, না দিয়ে ওর অ্যাডমিট কার্ড আটকিয়ে দেব বলে দিলাম। তুমি বেশি বলছো নীলা, বুঝলে? অহংকার ভালো না, পাওয়ার দেখাও অসহায়দের উপর। এ যা তো তুই, আর যাওয়ার আগে বল ওর বাড়ি কই? ওর বাড়ি নেই, স্কুলের সামনে হোটেলে কাজ করছে, হয়তো গিয়ে দেখ। নীলার কোনো কথা না বাড়িয়ে রাগে গজগজ করতে হোটেলের সামনে আসতেই দেখতে পায় সাব্বির বসে আছে ম্যানেজারের চেয়ারের পাশে আক্তার সাহেব। নীলাকে আক্তার সাহেব দেখেই হাসি মুখে ডাকতে থাকেন, আরে আরে মা নীলা, এসো এসো, এদিকে এসো। বসলো আর বলল কি খাবে? না দাদু, কিছু খাবো না, একটা কাজে এসেছিলাম। কি কাজ মা? আপনার পাশের ওই কর্মচারী, সাব্বিরের সাথে কথা ছিল। সাব্বির অবাক হয়ে যায়। আমার সাথে? বলো শুনি। স্কুলের বিদায় অনুষ্ঠান প্লাস ক্লাস পার্টির চাঁদা দিসনি কেন তুই? তুই করে বলছো কেন নীলা? আর আমার টাকা নেই তাই দেইনি। টাকা থাক আর
না থাক, তোকে চাঁদা দিতেই হবে। এক্ষুনি চাঁদা দে, নয়তো তোর অ্যাডমিট কার্ড হারিয়ে দেবো। দেখো নীলা, আমার আসলেই টাকা নেই। এখানে কাজ করে 3 বেলা খাই আর থাকি, টাকা পাবো কই বলো? ওসব জানি না, টাকা দে। সরি, টাকা নেই আমার, যা খুশি করতে পারো। নীলা রাগে থরথর করে কেঁপে ওঠে আর বলে, তোর ব্যবস্থা করছি আমি, দাঁড়া। নীলা হনহন করে চলে যেতেই আক্তার সাহেব সাব্বিরকে বলে, আমি দিয়ে দিতাম ওকে, রাগালি কেন? জানিস না ওর বাবা এখানকার নেতা। তো কি করবো আমি? টাকা নেই, দেবো কই থেকে? আক্তার সাহেব কথা বাড়ায় না। ইদানিং ব্যবসায় খারাপ অবস্থায় শুধু শুধু 500 টাকা নষ্ট করতে চাইলেন না। নীলা স্কুলের গেটের দিকে ঢুকতেই সাব্বিরের বন্ধুরা এগিয়ে আসে নীলার দিকে। নীলা আর চোখে সবার দিকে এক পলক তাকিয়ে খেকিয়ে ওঠে। এভাবে সামনে আসলি কেন তোরা? সাব্বিরের চাঁদার টাকাটা আমরা দিয়ে দিতে আসলাম। আগে কই ছিলি? শুধু শুধু ওই ভিখারির সাথে বকবক করে আসতে হলো। দে টাকা দে। আশিক টাকা দিয়ে দেয়। নীলা নিয়ে চলে যেতেই নীরব বলে ওঠে, তুই দেখিস আশিক, এই শাকচুনি যদি ফেল করে পরীক্ষায়, আমি আমার বাবার পকেট মেরে হলেও তোদের বিরিয়ানি খামো। 2 রেলের ছাত্রী ফেল করবে, এটা কেমনে ভাবলি? যাই হোক, যা হবে, যে যার বাসায় আগামীকাল কথা হবে, আবার তোদের সাথে পার্টি দেব। রাতে এক মনে পড়ছে সাব্বির। সামনেই বসে আছে আক্তার সাহেব। সাব্বির পড়া রেখে এক পলক তার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে দাদু, এভাবে বসে আছো কেন? আক্তার সাহেব মনমনা হয়ে বলেন, টেনশনে আছি রে, গুলো চাঁদা দাবি করেছে খুব। ব্যবসা ভালো যাচ্ছে না, চাঁদা দেয় কি করে বল? আমি ছোট মানুষ, এসব বুঝি না দা। বুঝেছি। শোন, দোকানে তোকে একা রাখতে সাহস পাচ্ছি না আমি। তুই কি আমার বাসায় থাকবি? তাহলে দোকানকে দেখবে? দোকানে কিছু নেই, তবে বেচারা ডাকাত এলে নিজেদের বাঁচাতে দেখেও মেরেও দিতে পারে। তুই চল আমার সাথে। আগতা সাব্বির আক্তার সাহেবের সাথে রওনা দেয় তার বাসায়। গভীর রাত হয়নি বলে এখনও সাব্বির পড়ছে। পাশেই 2 জন বয়স্ক পুরুষ মহিলা বসে। সাব্বির আবারও বই থেকে মাথা তুলে তাদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমাদের হয়েছেটা কি? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? কেন আবার? আমার দাদুভাইকে দেখছি। তুই এত কিউট রে ভাই, মন চাই তোকে বুকের মাঝে আগলিয়ে রাখি। তাহলে আমি থাকবো কই? রেহানা খান কিছুটা লজ্জা পায় আক্তার সাহেবের কথায়। কিছুটা লজ্জা নিয়ে বলেন, চুপ, মুখে কিছু আটকাই না দেখছি তোমার। নাতির সামনে এসব কেউ বলে? আচ্ছা বাদ দাও সাব্বির, তুই পড় কেমন, আমরা ঘরে যাই। সাব্বির মাথা নাড়িয়ে পড়তে থাকে আর তারা চলে আসে রুমে। রাত 1টায় সাব্বির ঘুমিয়ে পড়েছে। তবে পাশের ঘরে এখনও 2 জন জেগে ফিসফিস করে কথা বলছে তারা। এই আক্তার তোমাকে যে রোজ হুমকি দিচ্ছে, এটা কি পুলিশকে জানিয়েছো? না, জানাইনি। সাহস হচ্ছে না জানানোর। যদি ওরা হামলা করে আমাদের উপর? বলি কি, আমাদের তো কোনো সন্তান নেই বা কোনো আত্মীয় স্বজনও নেই। চলো না, আমরা চলে যাই শহরে। তা তো যেতাম নেই রেহানা, কিন্তু এই সাব্বিরের জন্য পারছি না। এর চেহারায় এমন একটা মায়া আছে যে ওকে না দেখতে মনে শান্তি পাই না আমি। ওকে ওর সাথে নিয়ে যাই না আমরা। হুল পরীক্ষাটা শেষ হওয়ার পর্যন্ত চুপচাপ অপেক্ষা করি, আর এই বাড়ির ঘর হোটেলও বিক্রি করি। ততদিনে একটু সাবধানে থাকি। তুমি যা ভালো বুঝো, এখন এসব রাখো, চলো ঘুমাই। ঘুম পাচ্ছে তো খুব। হ্যাঁ ঘুমাই। মুখে ঘুমায় কথাটা বলেও আক্তার সাহেব জেগেই থাকে। তার চোখে ঘুম নেই, অজানা আতঙ্কে। সকাল সকাল সাব্বির ঘুম ভাঙে। সাব্বিরের কান্নার শব্দে লাফিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ঘর থেকে বের হতেই থমকে যায়। ও আক্তার সাহেবের মাথায় এক হাতে পানি ঢালছে রেহানা খান, আর এক হাতে আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলেন, দোকানটা যে চুরি হয়ে গেল, এখন কি করবে তুমি? কত করে বললাম ধার দেনা হলেও ওদের টাকা দিয়ে দাও, দিলে না। এখন দেখো হলো তো। আক্তার সাহেব কিছু বলছেন। সাব্বির ধীর পায়ে তাদের সামনে যেতেই আক্তার সাহেব মুচকি হাসে আর বলেন, আরে উঠে গেছিস সাব্বির, যা রেডি হয়ে নে, স্কুলে যাবি না? আজ নাকি ক্লাস পার্টি আস তোদের।
না, যাব না, আমি চাঁদা দেইনি। আরে তোর বন্ধুরা দিয়েছে, আমার বললো সকালে। এটা ওরা ঠিক করেনি, শুধু শুধু অনেকগুলো টাকা নষ্ট করলো ওরা। আরে তাতে কি, যা গিয়ে মজা করে আই। সাব্বির কিছু না বলে রেডি হয়ে বেরিয়ে পড়ে বাড়ির থেকে। হেঁটে হেঁটে স্কুলে আসতেই দেখতে পায় বন্ধুরা কি একটা নিয়ে তর্ক করছে। তুই জানিস আমি বাবার পকেট মেরে 100 টাকা এনেছিলাম। ভাবলাম তোরা হয়তো কোনো রেস্টুরেন্টে যাবি, কিন্তু তোরা শুধু শুধু ওই সাব্বিরের জন্য চাঁদা দিয়েছিস। জানলে কখনোই টাকা দিতাম না তোদের। ঠিকই বলেছিস, শিখের সব দোষ। এই শালা মাহিনের বড় দিলওয়ালা হয়েছে, বুঝলি? আমিও 150 টাকা মায়ের ব্যাগ থেকে এনেছিলাম, সেটাও কিনা নষ্ট হলো। এই তোরা ভুলে যাচ্ছিস, সাব্বির আমাদের বন্ধু, ওর জন্য একদিনের খাওয়া না হয় বাদই দিলাম। রাগ করছিস কেন তোরা? মাহিন, মাথা গরম করাবি না, তোকে কিন্তু খেলাবো। দ্রুত টাকা ফিরিয়ে আনতো, নয়তো কি করবি শুনি? সাব্বির বুঝতে পারে বিশাল ঝামেলা বাঁধবে, তাই আর দেরি না করে দৌড়ে ওদের সামনে যেতেই চুপ হয়ে যায় সাব্বির। মাহিমের কাঁধে হাত রেখে বলে, শুনলাম তোরা নাকি আমার চাঁদা দিয়ে দিয়েছিস। তোকে ছাড়া আমরা পার্টি করব কি করে বল? সরি রে, আমি পার্টি করব না, টাকাটা আমি ফিরিয়ে আনছি, দাঁড়া। মাহিম সাব্বিরকে বাধা দিতে গেলেও নীরব আর আশিক মাহিমকে ধরে বলে। প্রিন্সিপালের রুমে সাব্বির উকি দিয়ে জিজ্ঞাসা করে, স্যার ভেতরে আসবো? হ্যাঁ হ্যাঁ বাবা, এসো ভেতরে এসো। শুনছি স্যার অ্যাডমিট কার্ড চলে এসেছে স্কুলে। হ্যাঁ, পার্টি শেষে তোমাদের দিয়ে দেওয়া হবে। আমি পার্টি করব না স্যার, আমার বন্ধুরা যে চাঁদা দিয়েছিল সেটা আমাকে ফেরত দিন, আর অ্যাডমিট কার্ডটা আমাকে এক্ষুনি দিন, বাসায় গিয়ে পড়তে হবে খুব। এ কেমন কথা বাবা? প্লিজ স্যার। ওকে, তুমি যেহেতু টপ এবং এবার ফাইনাল নির্বাচনী টেস্টে ফার্স্ট হয়েছো, তাই মেনে নিলাম। নিয়ে যাও তোমার অ্যাডমিট কার্ড আর চাঁদার টাকা। সাব্বিরের টাকা আর অ্যাডমিট কার্ড নিয়ে আবারও মাঠে আসতেই নীরব আর আশিক উসখুস চোখে সাব্বিরের দিকে তাকিয়ে থাকে। সাব্বির হেসে ওঠে, ওদের কাছে গিয়ে বলে, এমন করতে হবে না বন্ধু, তোদের টাকা এনেছি, এই নে। আর শোন মাহিন, আর কখনো এমন করিস না। মাহিম কিছুটা লজ্জা পেয়ে যায়। ও ভাবেইনি যে সাব্বির পেছন থেকে সব কিছু শুনে এমন কিছু করবে। মাহিম সাহস নিয়ে সামনে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সাব্বির নেই। বাসায় চুপচাপ পড়ছে সাব্বির, পাশে নেই কেউ, থাকার কথাও নয় যার। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। সাব্বির ওর মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে, কোনো কমতি রাখে না পড়াশোনার বিষয়ে। পরীক্ষাগুলো ধীরে ধীরে শেষ করতে থাকে। আজ লাস্ট পরীক্ষা। সাব্বির দ্রুত রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার সময় দেখতে পায় রেহানা খান আর আক্তার সাহেব দ্রুত নিজেদের ব্যাগগুলো গুছিয়ে নিয়েছেন। সাব্বির জিজ্ঞাসা করতে নিলে ওরা চলে আসে, কারণ সে জানে না তারা দুজন চলে যাচ্ছে গ্রাম ছেড়ে শহরে। কেউ একজন তাদের হুমকি দিচ্ছে, এমনকি হোটেলেও চুরি করেছেন। পরীক্ষার সব উত্তর লেখার পর সাব্বির বেরিয়ে আসে কেন্দ্রের মাঠে। সাব্বিরকে দেখে মাহিম এগিয়ে আসলেও নীরব আশিক মুখ ফিরিয়ে নেয়, যা দেখে সাব্বির মুচকি হেসে কিছুটা জোরেই বলে ওঠেন, কিরে তোরা এভাবে মুখ গোমরা করলি যে? করবো না, আবার পরীক্ষা তোকে কত শেষ ইশারা দিলে তুই শুনিসনি বলে গোমরা করেছিস, দেখিস নির্ঘাত ফেল করব। করলে আমার করার কিচ্ছু নেই, বন্ধু ভাবতাম ওদের, কত আনন্দ নিয়ে এসেছিলাম সেদিন ক্লাস পার্টিতে, কিন্তু ওরা যা করেছে না, আমি সত্যি অবাক হয়েছিলাম। বাদ দে এই নীরব, আশিক চলে যা, তোরা তোর মুখ গোমরা করে লাভ নেই, ফেল করবি এটা শিওর। যা রেস্টুরেন্টে গিয়ে একটা পার্টি দিয়ে ফেল। কাজটা মাহিন তুই ঠিক করলি না। সাব্বির, তুই না আমাদের বন্ধু ছিলি স্কুলে, কত হেল্প করলি, তাহলে আসল জায়গায় এসে হেল্প করতে পারছিস না কেন? জানিসই তো আমরা তোর ওপর ভরসা করে পরীক্ষা দিতে আসলাম। তোদের কি জবাব দিব ভাবছি, তবে এইটুকু শোন, তোরা দুজন হলি বেঈমান। বেঈমান কি করেছি আমরা শুনি, বল তুই। মনে আছে ক্লাস পার্টির দিন মাহিনের সাথে তোদের তর্কের কথা টাকা নিয়ে? সাব্বিরের মুখ থেকে এ কথা শুনে আশিক নীরব একদম নিশ্চুপ হয়ে যায়। সাব্বিরকে হেসে বলেন, থাক থাক, এভাবে মন খারাপ করিস না, সবসময় শুভকামনা তোদের জন্য।
তবে হ্যাঁ, আমাকে আর তোরা পাবি না কোনো সাহায্যের জন্য, তাই পরীক্ষা দিতে আসার আগে পড়াশোনা করে আসিস। এই মাহিন, যাই রে বাসায়, পরীক্ষা তো শেষ, আর কোনো সময় হয়তো দেখা হবে না। হয়তো কে কোথায় চলে যাব জানি না, ভালো থাকিস বন্ধু। সাব্বির মাহিমের পিঠ চাপড়ে দিয়ে চলে আসে সেখান থেকে। এইদিকে আক্তার সাহেব অধিক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। এমন সময় রেহানা খান তার পিঠে হাত দিয়ে বলেন, কি গো, তুমি এভাবে গামছো কেন? আর কি এত দেখছো দরজার দিকে? দেখছি সাব্বির আসছে না কেন। উফ, এ আবার কোথায় গেল না গেল। আরে দাঁড়াও, চলে আসবে তো। রেহানা খানের বলার কিছুক্ষণের মাঝেই সাব্বির গেট দিয়ে বাসায় ঢুকতেই আক্তার সাহেবের মুখের হাসি ফুটে ওঠে। দৌড়ে গিয়ে আক্তার সাহেব সাব্বিরের কাল দুটো ধরে বলে, কিরে বাবা, তোর এত সময় লাগলো কেন বাসায় আসতে? তুই না কখনোই দেরি করিস না। কিছু বেইমান বন্ধু আটকিয়ে দিয়েছিল দাদু, তাই দেরি হয়ে গেল। তুমি এমন ঘেমে গিয়েছো কেন, তা আবার এত ঠান্ডায়? এত বুঝবি না তুই। আর শোন, আমার বয়স 50 বুঝলি, আমি তোর দাদু কেমনে হই? আর আমার বউয়ের বয়স মাত্র 45, ও দাদি কেমনে হয় বলতো শুনি? তো কি বললো? সেটা পরে বলবো, এখন চলো তো তাড়াতাড়ি গাড়িতে উঠে বস, আমরা বাড়ি ছাড়ছি। বাড়ি ছাড়ো মানে? ছাড়ছি মানে চলে যাচ্ছি। কিছুদিন আগে হোটেল ডাকাতি হলো না, এই ডাকাতগুলো হোটেলে কিছু পায়নি, আমাকে হুমকি দিচ্ছে বারে বার, তাই আমি চলে যাচ্ছি পালিয়ে। কিন্তু দেখ, তোরও কেউ নাই, আমরাও চলে গেলে খাবি কি, থাকবি কই? তার চেয়ে চল আমার সাথে, তোর নেওয়ার মতো কিছুই নেই, কিনে দেবনি সব, এখন চল। সাব্বির কিছু বলতে যাবে তার আগে আক্তার সাহেব সাব্বিরের হাতে ধরে টেনে নিয়ে যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কারের সামনে। তারপর, এই বাড়ি আর এই হোটেল বিক্রি করে দিয়েছি আমি, ফেরা হবে না হয়তো কোনো দিন আর এই এলাকায়। তবে তোকে বলে রাখি, আমরা না থাকলে এই বাসাটা কিনে নিস তুই। কিনবে নি, এখন চলো তো। গাড়িতে উঠে পড়ে ওরা তিনজন, চলতে শুরু করে গাড়ি। সাব্বির কিছুক্ষণের সময় জানলার দিকে বাইরে তাকিয়ে থাকে। রেহানা খান যখন পরম মমতায় সাব্বিরের মাথা তার বুকের মাঝে টেনে নেন, তখন তার সাব্বির চোখ মেলে তাকিয়ে থাকতে পারে না। রাজ্যে সব ঘুম নেমে আসে ওর চোখে, ঘুমিয়ে পড়ে। আর ও রেহানা খানম পরম মমতার হাত বুলিয়ে দিতে থাকেন সাব্বিরের চুলের মাঝে। বর্তমান নীলা সাব্বিরের হাতটা শক্ত করে চেপে ধরে আর বলে, তারপর আর কি দাদু, দাদি থেকে ধীরে ধীরে তাদের আপন করে নিই আমি, বা আমাকে ডাকতে শুরু করি। তবে শর্ত দেয় তাদের, তারা যেন কখনো মুখে না আনে আমি তাদের পালিত সন্তান। তুমি তোমার আসল বাবা মার খোঁজ নাওনি? না। তুমি কখনো দেখেছো কোনো মানুষকে থুতু ফেলতে? সেই থুতু আমার মুখে তুলে নেয় না। তবে মিস্টার হাজবেন্ড, আপনার সেই আগের নীলাকে চেনেন? না, তাকেও চিনি না আমি। আর তবে আমার বউ নীলাকে চিনি আমি। নীলা মিটিমিটি হেসে বলে, বাসর রাত কি গল্প বলে শেষ করে গো বর, নাকি আদর করবে একটু? আদর চাই বুঝি? ভীষণ আদর চাই। তবে এসো আমার বুকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালোবাসার কুড়েঘর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।